দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি ওয়াশরুমে ছিলাম। কেন বাসায় আর কেউ নাই? মা রাইসাকে আনতে স্কুলে গিয়েছে। মা কেন গেছে রাইসাকে আনতে? তোমাকে না বলছি মার বয়স হয়েছে, রাইসাকে তুমি আনতে যাবা, কানা যায় না কথা? বাসায় আসার পরপর কি শুরু করে দিবে ঘ্যান ঘ্যান করা? আচ্ছা, আমার সব কাজে তোমার এরকম দোষ দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে বলো? আছে? আমি ব্যস্ত ছিলাম। ওরে বাবা, কি এমন ব্যস্ততা? রান্না বান্নার ঘর গোছানো ছাড়া তো আমি কোনো কাজ দেখি না। সকালের নাস্তাটাও তো মাঝে মাঝে মা বানায়, তারপরে মারই পাঠাও কেন তুমি? বললাম না তোমাকে আমি ব্যস্ত ছিলাম। আর আমি কি সারাদিন শুয়ে বসে খাই নাকি এ বাসায়? মা তো তাছাড়া রাইসাকে মাথায় তুলে নিয়ে আসবে না। মুখে মুখে এরকম তর্ক করতেছো কেন বেয়াদবের মতো? তুমি তো 24টা ঘন্টা তোমার এই ফোন নিয়ে বসে থাকো, আমি জানি না? কি জানো তুমি? আমি না বুঝলাম না, তুমি কথায় কথায় আমার ফোনটার কথা। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই রাখ, আমি দিচ্ছি, ঠিক আছে। সুইটি এক গ্লাস। বাসায় পৌঁছেছেন? হ্যাঁ পৌঁছেছি। শুনলাম আজকে নাকি বসের সাথে আপনার ঝামেলা হয়েছে। আপনার কিন্তু এভাবে রেগে যাওয়া একদম উচিত হয়নি। এখন যদি চাকরিটা সত্যি সত্যি চলে যায় তাহলে কি করবেন? আচ্ছা যাই হোক, বাদ দেন, যা হওয়ার তাই হয়েছে। আপনি ফ্রেশ হয়ে রেস্ট নেন আর হালকা কিছু খেয়ে নেবেন, কিন্তু একদম টেনশন করবেন না। সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস। আপনি কথায় কথা শুধু থ্যাঙ্কস বলেন কেন? আপনার কানে কথা ঢোকে না? বারবার করে ওয়ার্নিংস দিচ্ছি 80% এর নিচে সেলস হলে চাকরি থাকবে না, চাকরি থাকবে না, কানে ঢোকে না আপনার? জি স্যার। তাহলে সেলস 65% কেন? সরি স্যার। আপনার সরি স্যার শোনার জন্য আমি বসে নাই। আপনি জানেন আমার এরিয়ার সবচেয়ে বাজে সেলসম্যান আপনি। মাত্র 65% সেলস, ভাবা যায়? 65% অনলি। সরি স্যার। আবার সরি স্যার? কিসের সরি? আমি বলছি না 80% লাগবে, একটাও তো কাজের কাজ না, কোথায় কোথায় জি স্যার, জি স্যার, সরি স্যার, সরি স্যার। স্যার আমি তো চেষ্টা করছি স্যার। তোমার চেষ্টা দেখার জন্য কোম্পানি টিভি খুলে বসা নাই, আমার লাগবে সেলস। এই চাকরি যে তুই রিজাইন, তুই রিজাইন দিতে লেখ, তোর চাকরি করতে হবে না। তোর জন্য আমি আমার চাকরি হবে না, লেখ লেখ রিজাইন দিতে লেখ, রিজাইন লেখ। স্যার রিজন কি দিতেই হবে? দিতে হবে মানে সিগনেচার কর। তার মাথার উপরে রিজাইনটা এই নে, সাদা কাগজে সিগনেচার করে দিলাম, রিজাইন লেটারটা তুই লিখে নিস। তোর এই বালের চাকরি আমি করবো না। জাবর, আমি কিন্তু তোর চাকরি খাই ফেলাবো। আরে চুপ, তুই আমার চাকরি কি খাবি? আমি তো চাকরি করবোই না। আমি তো এখন অ্যাকসেপ্ট করে নেই। তুই অ্যাকসেপ্ট না করলে কি হয়েছে? আমি চাকরি করবো না। তুই যদি আমার পায়ে ধরে বসে থাকিস সারাদিন, আমি চাকরি করবো না। একদম কথা বলবি না, একদম পিটাবো কিন্তু, একদম মাইরা ফেলবো কিন্তু। তোরা কি মানুষ? হ্যাঁ, 3 লক্ষ টাকা সেলস টার্গেট ছিল, 80% সেলস টার্গেট পূরণ করলাম। এর পরের মাসেই সেলস টার্গেট কত দিলি? 3,50,000 টাকা। আবারও 80% এর চাপ। আর যখন এই 3.5 লাখে 80% ফিল আপ করে ফেললাম, তারপর কি করলি? করে দিলি 4 লাখ। আর এইভাবেই আমরা সেলসও বাড়াই আর তোরা টার্গেটও বাড়াস। এই আমরা কি মেশিন না রোবট? এই করতে করতে 8 লাখে আইনা ঠেকাইছিস। সেলস টার্গেট আমি ফিক্স করি না, এই স্যার। তোর এই স্যারের বাপদেরকে গিয়ে বল যে 1 মাস শুধু সেলস করে দেখাই দিতে, দেখবো কত ধানে কত চাপ। তোর চাকরি কি? তুই কিন্তু এখন সত্যি সত্যি মাইক খাবি। তোর চাকরি আমি করবো না বলছি না, পালের চাকরি।
হ্যাঁ পাঠাচ্ছেন না কেন? তাড়াতাড়ি করেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে গ্রুপের অ্যাডমিন বানানোর জন্য। আরে অবশ্যই করব। আরে তোরা তো জানিসই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি মোটামুটি সারাদিনই অ্যাক্টিভ থাকি গ্রুপে। আসুন আমাদের এই 0608 গ্রুপটা সব ব্যাচের থেকে কিন্তু একদম বেস্ট হবে বলেই দিলাম। আর হ্যাঁ মনে কর রিউনিয়ন থেকে শুরু করে গেট টুগেদার সব কিন্তু অন্যান্য ব্যাচের থেকে অনেক বেশি ভালো হবে। দেখবি সবাই জেলাস হয়ে যাবে। এই দোস্ত আমি পরে কথা বলি, হ্যাঁ? কে জানি তখন থেকে কলিং বেল দিচ্ছে। সংসার জীবনটা তো না খুব যন্ত্রণা। এই ময়লালা থেকে শুরু করে বাড়িওয়ালা কারো জ্বালায় কথাই বলতে পারি না। আচ্ছা আমি পরে ফোন দেবো, বাই। জানেন না বন্ধুত্ব থ্যাঙ্কস সরি এসব থাকতে নেই। না মানে আমরা তো শুধু কলিগই না, তাই না? ভালো বন্ধু হোক। নাকি আমাকে বন্ধু ভাবতে আপত্তি আছে? আরে না না, কি বলতেছো? তোমার মতন একটা বন্ধু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। এই যে এখন কিন্তু বেশি বেশি বলছেন, চাপা মারছেন কিন্তু। সত্যি বলছি, পরিচয় হওয়ার পর থেকে তুমি যেভাবে আমার পাশে পাশে ছিলে। থাক আর চাপা মারতে হবে না। চরম সৌভাগ্যবান না হলে এমন কারো সান্নিধ্য কেউ পায় না। ওরে বাপরে বাপ, আপনি তো দেখি পুরা কাব্যিক ভাষায় কথা বলছেন। প্রেমে টেমে পড়ছেন নাকি? এখনো পড়িনি, কিন্তু পড়তে কতক্ষণ? আচ্ছা যাই হোক, আমার একটু উঠতে হবে। মানে? বন্ধুত্ব আর প্রেম তো এক নয় জনাব। আমি একা মানুষ, আপনার সান্নিধ্য পেতে আমার ভালো লাগে। তাই বলে এই নয় যে আপনার সংসারে কাটা হয়ে ঢুকবো, এটা তো বেমানান, তাই না? আরে তুমি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ বিষয়টা। আমি তো দুষ্টামি করতেছিলাম। মোটেও সিরিয়াস হইনি, শুধু মনে করিয়ে দিলাম প্রেমে পড়া বারণ। আচ্ছা আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, এই যে তুমি যে একা একা জীবন পার করতেছো, মানে একা একা থাকো, মানে একাকিত্বটা তোমাকে কষ্ট দেয় না? আচ্ছা বাদ দেন না। আচ্ছা আপনি তো ম্যানেজার সাহেবকে গিয়ে সরি বলতে পারেন। কেন? বসকে আমি কেন সরি বলবো? আর হঠাৎ এই কথা বললা কেন? তা না হলে চাকরিটা চলে যেতে পারে। যাই যাক, পরিবার নিয়ে কিন্তু বিপদে পড়ে যাবেন। পরিবার, যে পরিবার আমাকে নিয়ে ভাবে না, সেই পরিবারকে নিয়ে আমারও না ভাবার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই। আর শোনো, তুমি আর নেক্সট টাইম বলবা না যে ম্যানেজারকে আমি সরি বলবো, ঠিক আছে? এই টাইপের কোনো কথা আমাকে বলবা না। আমার শুনলে কিন্তু মানে প্লিজ জাফর ভাই শান্ত হয়ে বসুন, ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবেন। ভাবনা আমার কলিগ, ও আমার অফিসে অ্যাকাউন্টস আছে। ভাবনা তোমার কলিগ? তুমি আমাকে বললা ভাবনা তোমার কলিগ, আর আমার সেটা মেনে নিতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মেনেও নিলাম যে ভাবনা তোমার কলিগ। তো তুমি তোমার কলিগকে নিয়ে বাইরে কি করছিলে? ইটস ভেরি সিম্পল। আমার কি কোনো কিছু খেতে ইচ্ছে করতে পারে না? আমি তো যেতেই পারি। তাই আমার সাথে আমার কলিগ গিয়েছিল। যেতেই পারে না? ও তো যেতেই পারে, স্বাভাবিক। এটা তো স্বাভাবিক জিনিস। তুমি এত সিরিয়াস নিচ্ছ কেন? না না, এক্স্যাক্টলি স্বাভাবিক জিনিস। যেতেই পারো, কেন পারবে না? তো যা যা খেতে ইচ্ছে করে সেগুলো কি বাইরে রাস্তাঘাটে পার্কে পাওয়া যায় নাকি কলিগের বাসায় পাওয়া যায়? সুইটি, তুমি কিন্তু নোংরা কথা বলতেছো। আর তুমি যে নোংরামি করে বেড়াচ্ছ সেটা কি? সুইটি, ঘরে বউ থাকতে তুমি একটা মেয়েকে নিয়ে বাইরে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছ। সুইটি, কি এখন কি হইছে? এখন কেন এভাবে কথা বলতেছো? তুমি তুমি তোমার কলিগকে নিয়ে বাইরে যাও না? আরে ও যদি তোমার কলিগই হয়ে থাকে তাহলে ওর হাত ধরে টানাটানি করছিলে কেন? কি ব্যাপার? এখন কেন চুপ হয়ে গেলে? এখন কেন কথা বেরোচ্ছে না? কি মনে করেছো আমি কিচ্ছু টের পাবো না? আমি নিজের চোখে দেখেছি। ছি, 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 ছি। আমি ভাবতেও পারি না যে এতদিন ধরে আমি এরকম একটা নোংরা লোকের সাথে সংসার করছিলাম। তোমার সাথে আমি আর কোনো সংসার করবো না। আমি চলে যাবো এখান থেকে। যাও, তুমি চলে যাও। তোমার সাথে না আমিও সংসার করতে চাই না। এই সংসারটা না এখন আমার কাছে একটা বোঝা মনে হয়। আর এই বোঝা কে বানাইছে জানো? তুমি। আর হ্যাঁ, ভাবনা আমার শুধু কলিগ না, ও আমার বন্ধু। আসলে বন্ধু বললেও ভুল হবে, ও আমার খুব ভালো বন্ধু। আর এটা কেন হয়েছে জানো? কারণ তুমি স্ত্রী হিসেবে আমার প্রতি তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব কোনোদিনও ঠিকঠাক মতো পালন করো। আমি এই যে সকালবেলা অফিসে যাই, রাতেবেলা আসি, কোনোদিন একবার তুমি জিজ্ঞাসা করছো
যে আজকে সারাটা দিন তোমার কেমন গেল? আমার চরম বিপর্যয়ের সময় তুমি কি একটাবারও জানতে চাইছো যে আমার মনটা বিষণ্ণ কিনা? হাজারো দুশ্চিন্তার ভিতরে যখন আমি সময় কাটাই, কখন আমার পাশে এসে একবার বলছো যে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো? আমি যখন সকালে অফিসে যাই তখন আমি কি দেখি জানো? তোমার ব্যাচমেটদের সাথে তুমি গ্রুপ চ্যাটিং করতেছো। আবার যখন রাতে বাসায় আসি তখন কি দেখি? তোমার হাতেই ফোনটা। ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ফোনটা তোমার হাতে থাকে। আচ্ছা, গত 5 বছরে তুমি কি একবার বলছো যে আই লাভ ইউ, মানে তুমি আমাকে ভালোবাসো? তুমি কবে বলছো? তুমি কবে বলছো? এই যে 5টা বছরের কথা যে বললে, 5টা বছর ধরে তোমার পাশে যে মরা লাশের মতো পড়ে থাকে, কোনোদিন আমাকে বাইরে নিয়ে গেছো? তুমি বলো তো, গত 6টা মাসের মধ্যে আমাকে আর তোমার মেয়েকে নিয়ে কোনোদিন বাইরে গেছো, কোনোদিন খেয়ে এসছো, ঘুরতে নিয়ে গেছো? বলো, করেছো কোনোদিন? তুমি আমাকে কোনো কিছুই তো দাও না দিছো তোমার সময়, না দিছো একটা আভিজাত জীবন। তো এরকম মানুষের সাথে কেন থাকবো? থাকবো না তো। আরে ভাই, তোমার তো বললাম তুমি চলে যাও, তুমি চলে গেলে আমি বেঁচে যাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো বেঁচে যাবাই। ভালোবাসার মানুষ আছে না? হ্যাঁ আছে তো। তুমি কি মনে করেছো তোমার ভালোবাসার মানুষ আছে, আমার কেউ নেই? আমার পেছনে ঘোরার জন্য হাজারটা ছেলে লাইন লাগিয়ে থাকবে। তাহলে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? সেই ছেলেদের কাছে যাও। হ্যাঁ যাবো তো, অবশ্যই যাবো। ভাবনা, আজকের ভেতরে আমার ডিপার্টমেন্টের সব এমপ্লয়ীদের স্যালারি প্লেস করার ব্যবস্থা করেন। স্যার, সিও স্যারের কাছ থেকে ফাইল এসেছে গতকাল। আপনি তো খুব ভালো করেই জানেন উনি লাস্ট 1 উইক দেশের বাইরে ছিলেন। স্যার, এত অল্প সময়ের মধ্যে এখন কিভাবে স্যালারি প্লেস করব? আর তাছাড়া এখন তো মাসই শেষ হয়নি, মাসের মাত্র 30 তারিখ। আমার ডিপার্টমেন্টের স্যালারি প্লেস হয় কত তারিখ? মাস শেষ হওয়ার আগেই, এই 29-30 তারিখে। তাহলে এই মাসে কেন ব্যতিক্রম হবে? বললামই তো, সিও স্যার দেশের বাইরে ছিলেন। আর তাছাড়া এমপ্লয়ীদের বেতন মাসের 2-3 তারিখে হয়, কোনো কোনো সময় মাসে 5-7 তারিখ পর্যন্ত গড়ায়। স্যার, আপনার ডিপার্টমেন্টে কেন 30 তারিখেই দিতে হবে? প্লিজ ভাবনা, একজন অ্যাকাউন্টেন্ট হয়ে নিশ্চয়ই আপনি অন্য একটি ডিপার্টমেন্টের ম্যানেজারকে চার্জ করতে পারেন না। আজকের ভেতরে যদি আপনি স্যালারি প্লেস করতে না পারেন, আমি সিও স্যারকে কমপ্লেইন করতে বাধ্য হব। সরি স্যার, আমি আমার লিমিটেশন জানি। আমি আপনাকে চার্জ করিনি, আমি জাস্ট কিউরিসিটি থেকে জানতে চেয়েছি। ঠিক আছে স্যার, আমি যেভাবে হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকেই স্যালারি প্লেস করার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ মিস ভাবনা, থ্যাংক ইউ। শোনেন, আমাদের কোম্পানির রুলস অনুযায়ী মার্কেটে আমাদের যেসব এমপ্লয়িরা আছে, তারা যেসব ক্লায়েন্টকে বাকি বা ক্রেডিট দেয়, তাদের সেই সব বাকির টাকা তুলে 30 তারিখের ভিতরে কোম্পানির অ্যাকাউন্টে জমা করতে হয়। এখন নিশ্চয়ই প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে ঠিক সময়ে টাকাটা তোলা যায় না, 2-4 জন মিস করে। আমরা যদি 30 তারিখের ভেতরে আমাদের এমপ্লয়ীদের স্যালারিটা দিয়ে দিতে পারি, তাহলে ওই না তুলতে পারা বাকির টাকার সাথে ওদের বেতন দিয়ে অ্যাডজাস্ট করে কোম্পানিতে জমা দিতে পারে। এটা এক ধরনের বিজনেস। আমি তো ভাবছিলাম আপনি আপনার এমপ্লয়ীদের বেতনের স্বার্থে এত তাড়াহুড়ো করেন। না, কোম্পানি আপনাকে আমাকে দুজনকেই চাকরি দিয়েছে শুধুমাত্র কোম্পানির সাথে। জি স্যার। স্যার, একটা কথা, জাফর সাহেবকে কি কোনোভাবেই চাকরিতে বহাল রাখা যায় না? না, আজকে যদি তাকে আমি আবার সুযোগ দিয়ে ফিরিয়ে আনি, কালকে অন্য একজনও একই কাজ করবে, প্রতিবাদ শুরু করবে, আর আমি নিশ্চয়ই সেই সুযোগটা তৈরি হতে দেবো না। স্যার, কোনোভাবে যদি... মিস ভাবনা, ইটস নট ইয়োর জব। সরি স্যার। স্যার, অন্তত তাকে যদি একটা ক্লিয়ারেন্স পেপার দেওয়া হয়, তাহলে সে অন্য কোথাও একটা চাকরির ব্যবস্থা করতে পারবে। সেটাও সম্ভব না, কারণ তাহলে অন্যরাও একই কাজ করবে, চাকরি ছাড়বে, ক্লিয়ারেন্স পেপার নেবে, অন্য কোথাও গিয়ে জয়েন করবে। তখন আমি কি করবো? বসে বসে আঙুল চুষবো? শোনেন মিস ভাবনা, আমি আপনার সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এরপরে আর কোনোদিন একবারের জন্য আমার ডিপার্টমেন্টে নাক গলাতে আসবেন না। যান। সরি স্যার। গো। হ্যালো জাফর সাহেব, কেমন আছেন? স্যার, আমি তো ভালো নেই স্যার, চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিয়েছি।
কেন? সে তো অনেক কথা স্যার। স্যার আপনি না বলেছিলেন যে আপনার টিমে যদি আমি জয়েন করি আপনি অনেক খুশি হবেন। আমি না আপনার কোম্পানিতে জয়েন করতে চাই স্যার। সেটা তো খুবই ভালো কথা। মানে স্যার সমস্যা হলো যে আমার আগের অফিসের যে ম্যানেজার সে আমার ক্লিয়ারেন্স পেপারটা আটকে দিয়েছে। বলেন কি? জি স্যার। কিন্তু ক্লিয়ারেন্স পেপার ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, কেননা এখানে এক্সপেরিয়েন্স লাগবে, আর আপনার সেটাও আছে। কিন্তু জাফর সাহেব, ডকুমেন্ট ছাড়া সেটা প্রুভ করব কি করে? স্যার দেখেন না কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। সরি জাফর সাহেব, আপনি দেখেন আপনার ক্লিয়ারেন্স পেপারটা কোনোভাবে ম্যানেজ করতে পারেন কিনা। ওটা ছাড়া আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব হবে না। স্যার হ্যালো, নাও মা। সুইটি কোথায়? এই তো চলে এসেছে। নাও আম্মু, কি খাবে তুমি? নাও নে বাবা। আচ্ছা শুনো, রাইসার স্কুলের বেতন তো দিতে হবে। ও এখন তো পারবো না, কয়েকদিন দেরি হবে। দেরি হবে কেন? তুমি এখনো বেতন পাও নাই? না কেন তুমি জানো না এই মাসে যে আমি 17 দিনের বেতন পাবো? স্কুলে বলে দিও, সামনের মাসে একবারে দিয়ে দিব। আমি বলতে পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। যদি বলতে হয় তুমি গিয়ে স্কুলে বলে এসো। এরকম বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করতেছো কেন? তুমি কথায় কথায় আমাকে বেয়াদব বলো কেন? তোমার সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে আমি বেয়াদব হয়ে যাই কেন? আহা বৌমা, থামো তো, কি শুরু করলাম? আমি কি শুরু করলাম মা? শুরু তো করছে আপনার ছেলে, ওকে থামতে বলেন। মা ওকে মুখে মুখে তর্ক করা বন্ধ করতে বলো, তা না হলে কিন্তু। তা না হলে কি? কি করবা? মারবা? এটাই তো বাকি আছে, মারো। সুইটি, এই সারের মতো চিল্লাবাড়া বলে দিচ্ছি। তুমি তো আসলেই একটা বেয়াদব। আমি বেয়াদব? বেয়াদব আমি না, বেয়াদব তুই। আমি বেয়াদব? আমি অমানুষ হয়ে গেছিস? আরে নিজের মেয়েটার সামনে বসে আছে, ওর সামনে এগুলি করতে তোর লজ্জা লাগছে না? আমি কি অমানুষ পেটে ধরেছি? হ্যাঁ তুমি অমানুষই পেটে ধরছো। একটা পুরুষের পকেটে যখন টাকা থাকে না তখন সে আর মানুষ থাকে না। কিভাবে থাকবে? তার এই অসহায় অবস্থা বোঝার জন্য না ঘরের ভিতরে একটা মানুষ থাকা দরকার, তার কাঁধে হাত রাখার জন্য একটা হাত দরকার। আমার ঘরে বউ আছে কিন্তু মানুষ নেই, হাত আছে কিন্তু হাতটা যে কাঁধে দিয়ে সান্ত্বনা দিবে সেটা নেই। আমার যে চাকরিটা চলে গেছে তোমার বৌমা কি জানে? চলে গেছে না ছেড়ে দিয়েছো? হ্যাঁ ছেড়ে দিছি, কারণ চাকরিটা আমি করবো না। চাকরিটা করতে আমার ভালো লাগে না, কারণ সেই চাকরির কি অবস্থা, সেখানকার কি বাস্তবতা সেটা আমি জানি। একটা পুরুষ তার সারাটা জীবন কাটিয়ে দেয় তার দায়িত্ব পালন করতে করতে, কই সে তো ক্লান্ত হয় না। কিন্তু সেই পুরুষের যখন সাময়িক বিপদ আসে তখন তোমরা সবাই কেন ক্লান্ত হয়ে যাও? আর সেই সময় যখন তোমরা পরিবারের মানুষজন সেই লোকটার উপরে প্রেশার ক্রিয়েট করো, উল্টাপাল্টা কথা বলো, তখন সে কি আর মানুষ থাকে? সে তো অমানুষ হবেই। আর যেই সময় পুরুষের পরিবারের সাপোর্টের প্রয়োজন হয় সেই সময় সেই পরিবারের মানুষগুলো তার সাথে উল্টাপাল্টা কথা বলে, প্রেশারে রাখে, তখন একটা পুরুষ মানুষ না অমানুষ হতে বাধ্য হয়। দাঁড়াও। কই যাবেন মামা? তোকে আমি এখনো বলছি আমি কই যাব। না কইলে কেমনে বুঝবো মামা? 7 নম্বর পার্ক। ভাড়া কিন্তু 50 টাকা মামা। 50 টাকা মানে? এই বেটা ভাড়া 50 টাকা? 5 মিনিটের রাস্তা হাইটা গেলে 50 টাকা কিভাবে? টাকা দিয়ে শুরু করছিস? হ্যাঁ ফাউল কোথাকার। আমরা তো শুধু খালি ভাড়ার কথা জিজ্ঞাসা করছি। ভাড়ার কথা জিজ্ঞাসা করলে কি মারা লাগবে? অনেকে আছে গাড়িতে উঠা নির্দিষ্ট স্থানে যাওয়ানোর পরে টাকা কম দেয়। তোরা এখন আমি ভাড়া দিছি, তোর তো আমি এখন ভাড়াই দিই। আর তুই কি বললি? তুই সব লোকের সাথে আমার তুলনা করলি যারা তোরা ভাড়া দেয় না ঠিক মতো। হ্যাঁ তোর রিক্সা আমি যাবই না, যাবে না। গেলে না গেলে না জান, আপনার মতো অনেকেই আছে জায়গা মতো যায় ভাড়া দেয় না। টাকা 5 মিনিটের রাস্তা বলে 50 টাকা। টাকা তো শুধু জাফর ভাই দেখুন, প্রত্যেকের জীবনেই কিন্তু কখনো কখনো ব্যাড সিচুয়েশন তৈরি হয়, এটা খুবই ন্যাচারাল। কিন্তু তাই বললে কি ভেঙে পড়লে চলে বলেন?
আপনার কিন্তু ভাবির সাথে এমন করা একদমই উচিত হয়নি। হ্যাঁ, আমি যা করছি ঠিকই করছি। না, ঠিক করেননি। শত হলেও সে কিন্তু আপনার স্ত্রী। আচ্ছা, আপনার সন্তানের সামনে যদি আপনার স্ত্রীকে আপনি অপমান করেন, আপনার সন্তান আপনার কাছে কি শিখবে? সেও কিন্তু বড় হয়ে অসম্মান করাই শিখবে। সে বড় হয়ে তার হাজব্যান্ডকে অসম্মান করে কথা বলবে। এখন কি শব্দ আমার? না, সেটা বলছি না। তবে আপনি তখন রাগারাগি না করে মাথা ঠান্ডা রেখে ভাবিকে একটু বুঝিয়ে বললেই পারতেন। যাই হোক, গতকাল যে ইন্টারভিউটা দিয়েছেন সেটার কি অবস্থা? হয়নি, তাদের নাকি অভিজ্ঞ সম্পন্ন লোক লাগবে। কিন্তু আপনার তো অভিজ্ঞতা আছে। আরে অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র নেই। তাদেরকে একটু বুঝিয়ে বললেই পারতেন। বলছি, কেন বলবো না, কিন্তু কোনো লাভ হয়নি। আর ঘরের বই বুঝে না, পরের লোক কি বুঝবে? আমি অবশ্য ম্যানেজার সাহেবকে বলেছিলাম যাতে আপনার চাকরিটা ফিরিয়ে দেয়, কিন্তু সে রাজি হননি। তারপরে আমি তাকে শেষমেশ এটা বুঝিয়ে বললাম যে অন্তত আপনার ক্লিয়ারেন্স পেপারটা যেন দিয়ে দেয়, যাতে আপনার অন্য জায়গায় চাকরি পেতে সুবিধা হয়। বাট তারপরেও সে রাজি হয়নি। তা হবে কেন? কোম্পানি তোর বাপের, ওর নিচে যারা জব করে তারা হলো সবর গোলাম। শালারে শুধু একদিন আমি পাইনি, তারপরে দেখবা কি করি। জাফর ভাই, আপনি কিন্তু আবার রেগে যাচ্ছেন। সরি, আসলে মাথা ঠিক থাকে না, বুঝছো? আমাদের মতন এরকম পড়ালেখা জানা ছেলেরা মধ্যমানের চাকরি করে কোনো রকমই জীবন চালাই। আমাদের না থাকে সেভিং, না থাকে ব্যাকআপ, অথচ স্বপ্ন থাকে অনেক বড় বড়, আর দায়িত্ব তো থাকে পাহাড় সমান। আর এরকম একটা সময় যদি জবলেস হয়ে যায় না, সত্যি কথা মাথা ঠান্ডা রাখা না খুব মুশকিল হয়ে যায়, বুঝছো? তবুও মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চেষ্টা করে এগিয়ে যান। আমি শিওর একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আপনি একটু চেষ্টা করে দেখেন না। সেটাই। আচ্ছা, আমি কিন্তু ম্যানেজার সাহেবকে বলেছি আপনার ক্লিয়ারেন্সটা যেন দিয়ে দেয়। আপনি একটু বলে দেখেন না, যদি ক্লিয়ারেন্সটা দিয়ে দেয় তাহলে তো একটা চাকরি হয়েই যাবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, দেখি বলবো। চলুন এদিকে। বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? আরে সংসার জীবনে এরকম অনেক কিছু হয়, সেজন্য এই সামান্য বিষয় নিয়ে রাগ করে তুমি বাবার বাড়িতে চলে যাবা? আপনার কাছে সামান্য হতে পারে, আমার কাছে না। আমি তো তোমার সামনেই সেদিন আমার ছেলেকে শাসন করলাম। নতুন করে নাটক করেন না তো। আপনার ছেলেকে শাসন করলেন তো কি হয়েছে? জুতার বাড়িটা আমার গালে পড়েছে, আপনার গালে না। কত বড় সাহস, আমার সামনে খাবারের প্লেট ছুঁড়ে মারে। আমার বাবা মাও কোনোদিন আমার সাথে এরকম আচরণ করেনি, একটা ফুলের টোকা পড়তে দেয়নি আমার গায়ে। আচ্ছা ঠিক আছে, জাফর আসুক, আমি ওকে আবার সাবধান করে দিব। কাকে সাবধান করবেন? আপনার ছেলেকে? আপনার ছেলেকে সাবধান করে লাভ? একটা মানুষ জন্ম দিলে সাবধান করলে লাভ ছিল, জন্ম তো দিয়েছেন একটা অমানুষ। বৌমা, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমিও তো সেদিন পারতে ওর সাথে মুখে মুখে তর্ক না করতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমারই, আমার দোষ না। বুঝতে হবে তো ছেলে কার গুণে গুণান্বিত। বৌমা, এত বৌমা বৌমা করবেন না তো। আপনার ছেলে কত বড় সাহস আমার মেয়ের সামনে আমার গায়ে হাত তুলতে এসেছে। তারপর আমি এই ঘরে থাকবো, এই সংসার করবো? করবো না তো। বৌমা, তোমার মেয়ের সামনে তোমার গায়ে হাত তুলতে চেয়েছে বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাচ্ছ। আর তুমি চলে গেলে তোমার মেয়েটা কিভাবে থাকবে, একবার কি এই কথা ভেবেছো? আপনার ছেলে একবার ভেবেছে? আপনার ছেলে যদি তার সন্তানের কথা চিন্তা না করে, আমি কেন করব? সরেন বলছি, সুন্দর মতো সরে যান। সরেন। তোর বাপকে আরেকটা বিয়ে করায় ওই মহিলাকে আম্মু ডাকিস। থাক। মজিদ ভাই, 5 কেজি চাল, 2 কেজি ডাল আর 2 কেজি আলু লাগতো আর কি। ঠিক আছে। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, যেই কোনো কাজ হোক আমি করবো, বুঝছিস? তুই তো সব জানিস, 3-4 মাস ধরে আমি বেকার, তারপর হাতে একটা কানাকড়িও নেই। আজকে আবার বাড়িওয়ালা এসে নোটিশ দিয়ে গেছে। আর মুদির দোকানে তো অনেক টাকা পায়, বুঝছিস? দোকানের সামনে আসতেই আমার লজ্জা লাগে। একটু দেখ না। আচ্ছা ঠিক আছে, রাখি। মজিদ ভাই, মালগুলা প্যাকেট করছো?
মজিদ ভাই 2টা আইসক্রিম দিও। আইসক্রিম নাই। কই আমি তো দেখতেছি আইসক্রিম আছে। নাই মানে থাকলেও দেওয়া যাবো না। কেন? আইসক্রিম না খাইলে মানুষ মরে না। এটা আবার কেমন কথা বললা? কেমন কথা কইলাম? আপনার চাকরি নেই, এটা যাই নাও কতদিন ধরে বাকি দিতেছি। অন্য কোনো দোকানদারে দিত এটাও পাইতেন না। কত টাকা হইছে খাতায় আপনি বুঝতে পারতেছেন? হিসাব আছে যে কত টাকা আমার বাকি হইছে? আমি এতদিন ধরে তোমার দোকানে লেনদেন করতেছি মজিদ ভাই, আর আমি এখন বিপদে পড়ছি দেখে তুমি আমাকে এতগুলা কথা শোনাইলা। কথা শুনাইলো তো বাকি দিছি, না হইলে না খায়া মরতেন। এই জবানায় কোনো মানুষের ভালো করতে নাই। আপনার আমি সাফ সাফ জানাই দিতেছি, যা হইছে তো হইছে, যা পাওয়ার পামো। আমার দোকানে আর কখনোই বাকি নিতে আসবেন না। মজিদ ভাই মজিদ ভাই করেন না তো। গর্তে পড়লে ঘরের বউ কাছে থাকে না, লাথি মেরা উঠানে ফালায় দেয়। ভাই যা যাওয়ার গেছে, দিলে দিবেন, না দিলে না দিবেন। আপনি আমার দোকানে আর কখনো বাকির লেগে আইবেন না, ঠিক আছে? কথা মনে থাকবো? ঠিক আছে, তোমার বাজার আমার লাগবে না, নাও। আজকে নিয়ে যান, বাজার নিতে তো আজকে নিষেধ করি নাই। বাকি টাকা দিতে পারে না, চাইলে ধমক আবার রাগও দেয়, এর লাগে আবার আইসক্রিমও দিতে হইব। কত আশা। বাবা আমার জন্য আইসক্রিম এনেছো? বাবা আজকে তো আনতে মনে নেই, কালকে নিয়ে আসবো। মেয়েটা সেই সকাল থেকে আইসক্রিমের জন্য বসেছিল। বিপদে ধৈর্য হারাতে হয় না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি কি, তুই রাইসাকে ওর মার কাছে পাঠিয়ে দে। তুই আবার যখন চাকরিটাকে পেয়ে না যাবে। মা, আমার মেয়ে কোথাও যাবে না। আর কোন মায়ের কথা বলতেছো তুমি, যে মা তার মেয়েকে ফেলে যাওয়ার সময় একবার চিন্তা করেনি? এতদিন হয়ে গেল এই বাড়ি ছেড়ে চলে গেছে, একবারের জন্য কি তার মেয়ের কথা সে জিজ্ঞাসা করেছিল? আর তুমি কিভাবে ভাবলে এরকম একটা ডাইনির কাছে আমি আমার মেয়েকে পাঠাবো? কিন্তু বৌমা তো রাগ। মা, রাগের মাথায় স্বামীকে ছাড়া যায়, রাগের মাথায় পরিবারকে ছাড়া যায়, এমনকি খুব কষ্ট পেলে রাগের মাথায় পৃথিবীটাও ছেড়ে যাওয়া যায়, কিন্তু রাগের মাথায় নিজের পেটের সন্তানকে ছেড়ে যাওয়া যায় না। ওর রাগ জেদের কাছে ও সন্তানকেও দূরে ঠেলে দিয়েছে। আর নিজের রাগের জন্য যেই মেয়ে তার সন্তানকে দূরে ঠেলে দিতে পারে, তাকে তুমি কিসের মা বলতেছো? কোন যুক্তিতে আমি আমার মেয়েকে তার কাছে পাঠাবো? বৌমার ভাই ফোন করেছিল, বৌমা নাকি নিজেই রাইসাকে ওর কাছে পাঠিয়ে দিতে বলেছে। ও, তাহলে আসল কথা এটা, এতদিন পরে তার সন্তানের কথা তার মনে পড়েছে। সমস্যা নেই, এরপর যদি ওই বাসা থেকে ফোন আসে, তুমি সাপ সাপ বলে দিবা যে আমার মেয়ে আমার এখানেই থাকবে, কোথাও যাবে না। কারণ এতদিন যেহেতু রাইসা তার মাকে ছাড়া থাকতে পারছে, সারা জীবনও পারবে। কিন্তু বাবা এইভাবে আর কতদিন? সেটাই, এভাবে আর কতদিন? এটা তো একটা সমাধান করতে হবে। আর আমার চাকরি তো আজ না হয় কাল হয়েই যাবে, তাই আমি ভাবছি যে ওর শেষ ইচ্ছাটা আমি পূরণ করে দিব। কি? আমি সুইটিকে ডিভোর্স দিব। কি? হ্যাঁ, আমি ওকে ডিভোর্স দিব। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি ওকে ডিভোর্স দিব। আমি আর ওর ঘর করব না। দেখ, এবার কিন্তু তুই পাগলামির সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোকে মারধর করেছে, তুই এখানে চলে এসেছিস, ঠিক আছে, দেখা যাক না কি হয়। ডিভোর্স দিতে হবে কেন? নতুন করে আর কি দেখতে চাও তোমরা? যে সংসারে আমার কোনো মূল্য নাই, সেই সংসারে আমি আর যাব না। তোকে তো যাওয়ার জন্য কেউ জোর করছে না। তাহলে ডিভোর্স হলে ক্ষতি কোথায়? আমি যেই সংসারে আর যাব না, সেই সংসারের সাথে জড়িয়ে থাকার মানে কি? মানে আছে, একটা সংসার ভাঙা যতটা সহজ, গড়া ততটাই কঠিন। এমনও তো হতে পারে জাফরের ভুল বুঝতে পেরে তোর কাছে এসে ছড়ি বলেছে। যে গত 3 মাসে নিজের ভুল বুঝতে পারেনি, সে আগামী 3 জন্মেও বুঝতে পারবে না।
এই যে তোমাদের বাসায় এতদিন ধরে পড়ে আছি, একটাবার কি আমার খোঁজ নিয়েছে? একটাবার জিজ্ঞেস করেছে আমি কেমন আছি? একটাবার কি এসে বলেছে যে যা হওয়ার হয়েছে, ভুলে যাও, চলো আমার সাথে? এতদিনে যখন আসে নাই, এখন আর আসতেও হবে না। মাও সাহেব তো তোকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। আমি তোমার মায়ের সাথে সংসার করি না, যার বিয়ে তার কোনো খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমি যাব না মানে যাব না। দেখো, আমার ডিভোর্স লাগবে মানে লাগবেই। আমি যেটা বলেছি সেটাই। যদি তোমরা ব্যবস্থা করতে পারো খুব ভালো কথা, না পারলে আমি নিজে ব্যবস্থা করে নিচ্ছি। তাহলে তো সন্তানের কি হবে? ওকে নিয়ে ভাবার দায়িত্ব শুধু আমার একার না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে। স্যার, আপনি কি আমাকে ডাকছেন? যা বলবেন একটু দ্রুত বলুন, আমার বিশেষ একটা কাজ আছে, আমার এখনই যেতে হবে। বসেন মিস্টার জাফর। বলেন। আপনার বিশেষ কাজটা কি আমি জানি। মিস ভাবনা আমাকে সবই বলেছে। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে এমনটা করা আমার উচিত হয়। আই এম রিয়েলি সরি মিস্টার জাফর, রিয়েলি সরি। ইটস ওকে স্যার, দেরিতে হলেও যে আপনি বুঝতে পেরেছেন, এটাই আমার ভালো লাগা। সেদিন তো আমিও আপনার সাথে রাগের মাথায় দুর্ব্যবহার করে ফেলেছি, আমাকেও ক্ষমা করে দিবেন। আপনার ক্লিয়ারেন্স লেটার, এটা দিয়ে আপনি কোম্পানিতে আপনার যাবতীয় পাওনাও যেমন তুলতে পারবেন, ঠিক তেমনি অন্য কোথাও চাকরি পেতেও অসুবিধা হবে না। এই সমস্যা আপনিও জানেন মিস্টার জাফর। আপনার চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যেমন আমার নেই, তেমন আপনার ক্লিয়ারেন্স পেপার আটকে রাখার অধিকারও আমার নেই। আমি এতদিন অন্যায়ভাবেই এটা আটকে রেখেছিলাম, আমাকে ক্ষমা করবেন জাফর সাহেব। অবশ্য আমার শাস্তি আমি পেয়েছি। প্রকৃতির প্রত্যেকটি পাপের হিসাব কোনো না কোনোভাবে দিয়েই দেয়। কি বলছেন স্যার? আমার চাকরিটা আর নেই। বেশ কিছুদিন আগে একযোগে অনেকগুলো রিপ্রেজেন্টেটিভ একসাথে আমার নামে কমপ্লেন করে। ওরা একসাথে রিজাইনও দেয় আমার আন্ডারে কাজ করবে না বলে। কোম্পানি তা নিজের সাথেই দেখেছে, ওরা আমার একার জন্য তো আর এতগুলো দক্ষ এমপ্লয়িকে হাতছাড়া করতে পারে না। তাই ওরা কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমাকেই স্যাক করে দিল। আজই আমার এই কোম্পানিতে লাস্ট। আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে আমার কাছে থাকবে। রাইসা আমার মেয়ে, ওকে আমি পেটে ধরেছি। পেটে ধরলেই মা হওয়া যায় না, মা হইতে যোগ্যতা লাগে। আমার মেয়ে আমার কাছে থাকবে। আমি বলছি আমার মেয়ে আমার কাছে থাকবে। কই ছিলে গত 3 মাস? একটাবার ফোন দিয়ে কোনো খোঁজ খবর নিয়েছিলে যে রাইসা কেমন আছে? একটাবার খাবার সময় কি তোমার মনে পড়েছিল যে তোমার সন্তানটা খাচ্ছে কিনা? একটা রাতও কি তোমার মনে পড়েনি যে তোমার সন্তানটা তোমাকে ছাড়া কিভাবে ঘুমাচ্ছে? আর একবার জানতে চেয়েছো যে তোমার মেয়ে তোমার জন্য কান্নাকাটি করেছে কিনা? আর এতদিন যেহেতু রাইসার কথা তোমার মনে পড়েনি, তাহলে এখন কোন যুক্তিতে তুমি রাইসাকে নিতে আসছো? রাইসা কোথাও যাবে না, রাইসা আমার কাছেই থাকবে। আর এখন থেকে রাইসার বাবাও আমি, রাইসার মাও আমি। আমি আমার সন্তানকে। জাফর সাহেব, আপনি শান্ত হন। আর যাই হোক, মিসেস সুইটি, রাইসার মা, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেখেন, সব কিছুরই সমাধান আছে। আমরা নিশ্চয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি সিদ্ধান্ত দিবে রাইসা কার কাছে থাকবে। তার আগে রাইসার কাছে জানতে চাই সে কার কাছে থাকবে। রাইসা, বলো তো আম্মু, তুমি কার কাছে থাকবে? আমি আব্বু আম্মু দুইজনের কাছে থাকতে চাই। দেখেন, এবার আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজ আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডের কারণেই আপনারা দুইজন সেপারেশন চান, আলাদা হয়ে যেতে চান। তাতে করে রেজাল্টটা কি হবে? আপনারা দুইজনেই হয়তো ভালো থাকবেন,
কিন্তু রাইসা মামনি কিন্তু ভালো থাকবে না। রাইসা হয়তো তার বাবাকে পাবে, না হয় মাকে পাবে, অথচ তার বাবা এবং মাকে দুজনকেই প্রয়োজন। ও আপনার কাছে থাকলে মার জন্য কষ্ট পাবে, আর আপনার কাছে থাকলে সে বাবার জন্য কষ্ট পাবে, অথচ আপনাদের দুজনের কারো অধিকার নেই ওকে কষ্ট দেওয়ার। ও আকাশ থেকে টপ করে আপনাদের সংসারে এসে পড়ে নাই, আপনারা দুজনেই মিলে কিন্তু তাকে পৃথিবীতে এনেছেন। একবার নিজেদেরকে রাইসার স্থানে বসিয়ে কল্পনা করুন তো, যদি আপনাদের মা বাবা আলাদা আলাদা সংসারে থাকতো তাহলে আপনাদের ছেলেবেলাটা কেমন ছিল। দেখেন, ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা এতিমের চেয়েও কিন্তু কষ্ট। বাবা মা না থাকার চেয়ে বাবা মা থেকেও না থাকার দুঃখ অনেক বেশি। এখন বলেন, আপনারা কি সন্তানের ভালো চান নাকি সেপারেশন চান? সুইটি, জাফর